শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে, সাথে আছি আমি নাবিলা সোহার। আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় বোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর বিজিবি, বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তের উভয় পাশে। স্থানীয়দের অভিযোগ, সকালে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী বাসিন্দারা আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান এবং কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় টিয়ার শেল ও বোমা ছোড়ে বিএসএফ। বিস্ফোরণে আহত হয় 5 বাংলাদেশি। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ সদস্যরা। ঘটনার পর থেকে বিরাজ করছে উত্তেজনা। দুপাশেই সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা। এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, আপনি আগের নিউজে জানাচ্ছিলেন যে সেখানে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এখন সেখানকার কি অবস্থা আর আহতদের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? সোহার, এখনো চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে অবস্থাটা ছিল, উত্তেজনাকর অবস্থা অর্থাৎ থমথমে অবস্থা, সেই অবস্থায় আছে। নতুন করে সমস্যার আর সমাধান তেমনটা একটা হয়নি। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম জাকারিয়া যেটি সাংবাদিকদের জানাচ্ছিলেন যে এ বিষয়ে ব্যাটালিয়ন পর্যায়ে তাদের পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ সেখানে কিন্তু আজকের এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এইটি যে ভারতীয় নাগরিকরা তাদের একটা কৌশলের হিসাবে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে বাংলাদেশের ভূমিতে এসে যে আম গাছগুলো কর্তন করেছে এবং বাংলাদেশের যারা নাগরিক তারাকে যে আহত করেছে 5 জন, এক্ষেত্রে বোঝা যায় বা স্থানীয়রা যেটা বলছিলেন যে এটি একটি উস্কানিমূলক কর্মকাণ্ড। এই ধরনের কর্মকাণ্ড আসলে সীমান্ত পরিস্থিতিকে দিনকে দিন নিয়ে যাবে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে বড় ধরনের দুর্ঘটনা বা সংঘাত থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্ত রক্ষা পেয়েছে। কারণ বিজেপি কিন্তু বাংলাদেশের যারা ক্ষুব্ধ নাগরিক ছিলেন, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তারা কিন্তু এক পর্যায়ে তাদের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার চেষ্টা করছিলেন। বিজেপি তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। কিন্তু বিএসএফ এর অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে যেটি অভিযোগ সেটি হচ্ছে তারা কিন্তু বিএসএফ তাদের ভারতীয় নাগরিকদের কিন্তু সহায়তা করে বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালানোকে কেন্দ্র করে কিন্তু সীমান্তে বোমা বিস্ফোরণ করা হয়েছে। তো বিজেপি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে বোমা বিস্ফোরণ ছিল না, সেটি ছিল সাউন্ড গ্রেনেড। বিএসএফ সাউন্ড গ্রেনেড গুলো নিক্ষেপ করেছেন, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এই ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা কিন্তু অত্যন্ত বেআইনি কাজ বলছেন বিজিবি। এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য এখনো উভয় সীমান্তে কিন্তু বিএসএফ এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে। আর আহতদের যে বিষয়টি বলছিলেন, তারা বিভিন্ন স্থানে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন, অনেকে হাসপাতালেও ভর্তি হয়েছেন। একজনের কানের মধ্যে দেশীয় হাসুয়া দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে এবং বাচ্চাটি কিন্তু গুরুতর আহত ছিল এবং আমি নিজেই দেখেছি একজনকে কিন্তু চোখে পাথর এবং আঘাতের চিহ্ন ছিল, যাকে কিন্তু কয়েকজন হাত দিয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে যাচ্ছিল। তো এই ক্ষতিগ্রস্ত যেটা বলতে চাই সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের নাগরিক তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকদের আক্রমণে। এবং বিগত কয়েকদিন ধরে কিন্তু পার্শ্ববর্তী চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে করে কিন্তু উত্তেজনা চলছিল। সেই অবস্থায় যখন আজকের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সহযোগিতায় করেছেন, এটি বাংলাদেশের নাগরিকরা ভালোভাবে গ্রহণ করেনি, তারা প্রতিবাদ জানিয়েছেন। জুয়েল, সবশেষ অবস্থা জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থানে শহীদ রিকশা চালক স্মাইলের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, নার্স ও নিরাপত্তা প্রহরী সহ 5 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 জুলাই রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত স্মাইলের 3টি ভিডিও ক্লিপ এসেছে যমুনা নিউজের হাতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, তাতে দেখা যায় স্মাইল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন হাসপাতালের সিঁড়িতে। শহীদ স্মাইলের স্ত্রীর মামলায় বলা হয় দুপুর 3টা নাগাদ তিনি পুলিশের ছোড়া গুলিতে আহত হন। যমুনার হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায় রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের দরজার সামনে পড়ে আছে স্মাইল। 19 জুলাই আন্দোলন চলাকালে সহায়তার আশায় হাসপাতালে শরণাপন্ন হন রিকশা চালক স্মাইল। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চান। 2 ঘন্টার বেশি সময় সেখানেই পড়েছিলেন সে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
আরেকটি ভিডিওতে দেখা যায় হাসপাতাল থেকে কেউ কেউ আহত ইসমাইলকে ভেতরে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সে সময় এলোপাতাড়ি গুলি ছোড়া হলে সরে যান সাহায্যকারীরা। অবহেলার অভিযোগে শুক্রবার 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের এজলাসে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যারা 15 বছর ধরে ছাত্রদলের সংগ্রামে অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চায়, সেই ইতিহাস ডাস্টবিনে নিক্ষেপ করবে ছাত্রদল। বিকেলে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই কথা জানায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায়। ক্ষমতা পাকাপোক্ত করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে নেমেছে একটি পক্ষ। ধৈর্যের সাথে ছাত্রদল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হুঁশিয়ারি দিয়ে সংগঠন নেতারা আরও বলেন, শুধু দায়সারা নিষিদ্ধ নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি 5 আগস্টের পর ছাত্রদলের প্রথম একক কর্মসূচি। খনি সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দরা গোপন তৎপরতার মাধ্যমে যে সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, তাদের মধ্যে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করার পায়তারা করছে। ছাত্রলীগকে বিচারের মুখোমুখি করতে চাই, তাদের সাজা নিশ্চিত করতে চাই। পালিয়ে যাওয়ার পরও তাদের দোষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে গিয়েছে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ কারণে আমরা আজকে যে আমাদের কর্মসূচি আছে যে মার্চ ফর জাস্টিস, আমরা চাই তাদের সঠিক বিচার হোক। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে। 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে। জন আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনিক কাঠামো সংস্কারের এখনই সময়। ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সেমিনারে এমন মত দেন আলোচকরা। তারা বলেন, বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দরকার। যদিও এ লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন তাদের সঙ্গে বৈঠক করেনি বলে জানান 25 ক্যাডার কর্মকর্তারা। প্রত্যাশিত সংস্কার না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনারের আয়োজন করেন 25 ক্যাডারের প্রতিনিধিরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। নির্বাচনের পরে যেটা সমস্যা করেছেন, নির্বাচনের বিনিময়ে সেটাকে আমরা মেনে নিব। তাহলে উপসচিব বা তদন্ত পদ কিভাবে অ্যাডমিন ক্যাডারের পদ হলো? প্রচলিত মর্যাদাক্রম বা ওয়ারেন্ট বা প্রিসিডেন্স সংশোধনের প্রস্তাব দেন প্রবন্ধকার। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতা কেন্দ্রীভূত করতে গুচ্ছ ক্যাডার চালু করার ষড়যন্ত্র চলছে। বৈষম্য নিরসনে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও তোলেন তারা। সকলকে সমন্বয় করে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা, যে কমিশনের মাধ্যমে রাষ্ট্র ফোকাস করবে যে আসলে তাকে কোথায় প্রমোশন করা দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না। আমরা চাই মেধা, যোগ্যতা এবং পদোন্নতি এটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সেটা যে সুযোগ পায় সেই যাবে, অসুবিধা তো নাই। একজন ডাক্তার তো অবশ্যই চায় তার নৈতিক দায়বদ্ধতা থেকে সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু কেন হয় না? কারণ নীতি নির্ধারণের উপরে বসে রয়েছেন একজন অ্যাডমিন ক্যাডার। আমার কাছে এই যে বিরাট একটা ইয়ে আছে, কে কোথায় ফেসবুকে কি লিখেছিল সবের ভিতরে আছে, কিন্তু তারা কি লিখেছে আর আমার ক্যাডারের সদস্যরা কি লিখেছে, তারা সাসপেন্ড হয় না, আমাদের ক্যাডারের সদস্যরা সাসপেন্ড হয়। বক্তারা বলেন, আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারে কাজ হবে না, জনগণ কাঙ্ক্ষিত সেবাও পাবে না। আপনাদের এই আন্দোলন আসলে সার্বিকভাবে দেশের জনগণের জন্য আন্দোলন, এবং এই জনগণের আন্দোলনের জন্য আপনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আপনারা যুক্ত হন। ফিশারিজ, লাইভ স্টক, শিক্ষা সবই তো ওরা বসে আছে। ওরা আপনাদেরকে শোকজ করতে, সাসপেন্ড করতেছে, কিন্তু ওরা যে আন্দোলন করলো সেক্রেটারিয়েটে, ওদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই। এই ডিসিরা হচ্ছে 300-400 কমিটির প্রধান। তারা যখন একটা নির্দেশনা দেয়, ওই জেলার কোনো কর্মকর্তার কোনো ক্ষমতা নাই ওই ডিসির কথার বাইরে যায়। বিবিপাড়া যেটা কানাডাতে, সেখানে যতজন ব্যবসায়ী আছেন তার চেয়ে বেশি ইদানিং বাড়ছে আমলাদের সংখ্যা। কারণ ওটাই
যে বিপুল পরিমাণ দুর্নীতির সুযোগ তারা পান। সেমিনারে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে উপনিবেশিক কাঠামো পরিবর্তন করার এখনই সময়, এজন্য সবার ঐক্য দরকার। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের জায়গা থেকে শুরু করে পুরো কাঠামোগত পরিবর্তনটা আনা, যাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা দেশপ্রেমিক, দক্ষ এবং জনগণকে সেবাদানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো গড়ে ওঠে। 25 ক্যাডারের এই পরিষদ থেকে দাবি তোলা হয় সব সেক্টরের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সংশ্লিষ্ট সেক্টরের তফসিলভুক্ত পদ থেকে অন্য ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। যোগাযোগ করেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় রয়েছে সরকারের সমন্বয়হীনতা, এ কারণেই মূল্যস্ফীতি বাড়ছে, এমন অভিযোগ তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে ভ্যাট আরোপে উদ্বেগ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বাড়াবে। বিএনপি পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে মূল্যস্ফীতি, ব্যাংক থেকে টাকা তোলার হার কমবে, পারিবারিক সঞ্চয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। আওয়ামী লীগ আমলের লুটপাটের অর্থনীতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার এই পদ্ধতি জনগণের জন্য কল্যাণকর নয় বলে মনে করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা উচিত ছিল জানিয়ে ভুল নীতিমালা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বেশ কিছু পরামর্শও তুলে ধরেন তারা। যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়াম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব। দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচিত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। খান ইউনিসে ব্যাপক হামলা চালানো হয়েছে। দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোঁয়া দেখা গেছে অঞ্চলটিতে। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে সেনারা। মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় ফিলিস্তিনিরা। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি, তাই অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-রও বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার 22 লাখ বাসিন্দার প্রায় সবাই।
যুদ্ধবিরতি ও জিমি মুক্তি চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাচ্ছেন 737 ফিলিস্তিনি বন্দী। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। প্রথম দিন ছাড়া পেতে যাচ্ছেন 95 ফিলিস্তিনি বন্দী, যাদের বেশিরভাগই নারী। প্রকাশিত তালিকা অনুযায়ী রোববার ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 69 নারী, 16 পুরুষ ও 10 কিশোর। এ দফায় মুক্তি পেতে যাওয়া সবচেয়ে কম বয়সী বন্দীর বয়স 16 বছর। মুক্তি পেতে যাচ্ছেন আলোচিত ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদা জারার। 95 জনের মধ্যে মাত্র 7 জন 2023 সালের 7 অক্টোবরের আগে গ্রেপ্তার হয়েছিলেন। বাকিরা আটক হন আগ্রাসন শুরুর পর। অনেকেই কোনো অভিযোগ ছাড়াই কাটাচ্ছেন বন্দী জীবন। তেহরানের সুপ্রিম কোর্টের সামনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন 2 বিচারক। শনিবার দেশটির সর্বোচ্চ আদালতের সামনে ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টে 3 বিচারককে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। এতে ঘটনাস্থলে নিহত হন আয়াতুল্লাহ মোহাম্মদ মোঘঘিসে ও আলী রাজিনী নামের 2 বিচারক। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত হয়েছেন এক বিচারকের দেহরক্ষীও। গুলি চালানোর পর আত্মহত্যা করে সেই হামলাকারী। হামলার কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নেপালকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করা নেপালকে মাত্র 52 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে 13 ওভার 2 বলেই 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি নেপালের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 18 ওভার 2 বল ব্যাটিং করে মাত্র 52 রানে অল আউট হয় নেপাল। সর্বোচ্চ 19 রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভিন। দ্বিতীয় সর্বোচ্চ 10 রান করেন সীমানা কেসি। 4 ওভারে 11 রানে 2 উইকেট নেন জান্নাতুল মাওয়া। সহজ টার্গেট তাড়া করতে নেমে দ্রুতই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সাদিয়ার 16 আর অধিনায়ক সুমাইয়ার 12 রানে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা। 1 থেকে 11-র মতো দেশে ফের বিরাজনীতিকরণের চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। দলের নেতারা বলেন, সংস্কারের নামে কোনো বিরাজনীতিকরণ হলে জনগণ প্রতিহত করবে। জাতীয় প্রেসক্লাবের আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিদেরকে দিয়েছে। দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকারই করবে। 31 দফার মাধ্যমে বিএনপি সংস্কারের রূপরেখা অনেক আগেই দিয়েছে মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। গুম খুনে জড়িতদের শাস্তি নিশ্চিত এবং শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাইতে হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নিপীড়ন, নির্যাতন, জুলুম, গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে। একাডেমিক্সদের মধ্যে আছে, আপনার সাংবাদিকদের মধ্যে আছে বিভিন্ন। তাদেরকে জাতির সামনে সে ক্ষমা চাইলে তাইলে তাদের পাপটা আমি মনে করি মোচন হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই সংস্কারের নামে যদি রাজনীতিকে যদি বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তো সেটা খুব ভালো দিক হবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না রাজধানীর শাহজাহানপুরের ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে মিথ্যা মামলা বাণিজ্যে নেমেছে পুলিশ। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইসহাক দুলালের পরিবার এই দাবি করেন। তারা বলেন, শাহজাহানপুর থানা পুলিশ আওয়ামী লীগের দোসরদের কথায় অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার নানা প্রমাণ দেখার পরও অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানি করছে। স্থানীয় বিএনপি নেতারা এই বিষয়ে হস্তক্ষেপ করলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্ণপাত করেনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারান্তরীণ থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেওয়ার আদেশ দেন আদালত। দুপুরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে হাজির করা হয় আদালতে। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার একই মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া দুদকের দায়ের করা মামলায় তার স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। মঙ্গলবার সন্ত্রিক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্টগান ও 24 রাউন্ড গুলি।
দুদকের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়। দুদকের বিশেষ তদন্ত সেলের মহাপরিচালক জানান, যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। শুক্রবার রাতে পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এ বিষয়ে আরও জানাতে পূর্বাচল মেলার মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোভান চৌধুরী। সোভান, বাণিজ্য মেলায় এখন ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন হচ্ছে? সোহার, আজ বাণিজ্য মেলার 18তম দিন। আজ সাপ্তাহিক বন্ধের দিন হিসাবে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি উপচে পড়ার মতো বলা যায়। এখানে যারা আসছেন তারা প্রতিটি স্টলে যাচ্ছেন, তারা তাদের পছন্দের পণ্যগুলো কিনছেন। যারা এখানে এসেছেন তারা ঘুরছেন। জুলাই চত্বর, 36 চত্বর, ইয়ুথ প্যাভিলিয়ন এসব জায়গায় তারা যাচ্ছে, তারা ছবি তুলছেন, তারা খাবারের দোকানগুলোতে বেশ ভিড় করছেন। সবচেয়ে বেশি ক্রেতা সমাগম দেখা যায় খাবারের দোকানগুলোতে, এবং তার পাশাপাশি নারীদের অলংকার এইসব স্টলগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। যারা এখানে এসেছেন তারা সবাই ছবি তুলছেন, ঘুরছেন, ফিরছেন। এখানে কনসার্ট হচ্ছে, সেখানেও বেশ ক্রেতা সমাগম, দর্শনার্থীর সমাগম উপস্থিতি ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা এখানে আসছেন তারা একটি সমস্যার মধ্যে পড়ছেন, তা হচ্ছে তারা যাতায়াত ব্যবস্থা নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়ছেন, এমনটাই বলছেন তারা বলছেন এখানে যাতায়াত ব্যবস্থা বিআরটিসি বাস রয়েছে, যা প্রচুর পরিমাণ যানজটের শিকার হচ্ছে এই রাস্তাগুলোতে, এবং এখানে প্রবেশ হিসেবে ই টিকেটের ব্যবস্থা করা হয়েছে। এই ই টিকেটের অনেকে ই টিকেট না কেটে ফিজিক্যাল টিকিটগুলো কাটছেন, এবং সেজন্য তাদের লম্বা একটি লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং তার জন্য তাদের একটি বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে যারা এখানে এসেছেন তারা বলছেন এবারে বাণিজ্য মেলা বেশ গোছানো। সোহার, দ্রুত একটি স্বতন্ত্র শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার পরামর্শ দেন আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের বক্তারা। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব শান্তির জন্য শিক্ষা শিরোনামে সম্মেলনে দেশের শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাধা ও তা দূর করার উপর জোর দেন বক্তারা। উঠে আসে বেসরকারি শিক্ষকদের নানা বৈষম্যের কথাও। বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে না পারলে বিশ্বের সাথে তাল মেলাতে পারবে না বাংলাদেশ। বক্তারা বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর বাংলাদেশে 5,258 শিশুসহ 1,02,456 জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি ও ফুসফুস ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA ও ক্যাপস। গবেষণা বলছে 2023 সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান পেয়েছে। জাতীয় বায়ুমানের মানদণ্ড পূরণ করা গেলে মৃত্যুহার 19% হ্রাস ও বয়সজনিত সমস্যা 21% কমানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে মাঝারি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বিকেলে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে প্রতিদিন সকাল 10টা থেকে চলবে মেলার কার্যক্রম। আবহমান গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য, শিল্প সাহিত্য, সংস্কৃতি ও হস্তকারুশিল্প সবার কাছে পরিচিত করতেই এই প্রদর্শনী। মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সামনে এগিয়ে যেতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে
পেছনে কোন রাস্তাটা ফেলে এসছে, কোন রাস্তা দিয়ে হেঁটে এসছে জাতি, এটার দিকে নজর রাখা, এবং এটার দিকে নজর রাখার কাজগুলো কিন্তু এই ফাউন্ডেশনে আমাদের যে আজকে যে লোক কারুশিল্প মেলা হচ্ছে, এই মেলার কাজ কিন্তু সেটা। বিশ্বাসে বন্ধনের সফলতার যাত্রা এই স্লোগানে গ্রিন ডট লিমিটেডের ডিলার মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারবার্ডস লিমিটেডের ফ্যাক্টরিতে জমকালো আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ডট লিমিটেডের চেয়ারম্যান ABM জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, অতীতে FRP ভেসেল আমদানি হলেও বর্তমানে দেশে উৎপাদন করা হচ্ছে, ফলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হচ্ছে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মূল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার সাজা ঘোষণা করা হবে। শনিবার সকালে শিয়ালদহ আদালতে হাজির করা হয় আসামি সঞ্জয় রায়কে। এ সময় পুরো আদালত চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। আদালত জানায়, সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে। গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদাধারী সঞ্জয় রায়ের। এছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। কাউন্টিতে যে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, সে ম্যাচে সাকিবের সতীর্থ ছিলেন ইংল্যান্ডের টম সিবলি। সাকিবকে অসাধারণ টিমমেট মানছেন খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলতে আসা সিবলি। আশা করেন দ্রুতই সাকিব আবারও ক্রিকেটে ফিরবেন। চট্টগ্রামে জাকির হোসেন জ্যাকির ক্যামেরায় শিবলির গল্প শুনছেন আফনান পিয়াল। টম সিবলির সঙ্গে সেলফিটা তুলতেই হতো। ইংলিশ এই ওপেনার যে বাংলাদেশ ক্রিকেটের একটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে। সাকিব আল হাসান কাউন্টিতে যে ম্যাচে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন, সিবলি সেই ম্যাচে 50 মেরেছিলেন। সে দারুণ মানুষ, ব্যাট বলে দারুণ অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে পুরো বিশ্বেই তিনি পারফর্ম করে গেছেন। তিনি নিষিদ্ধ হয়েছেন শুনলাম, আশা করি দ্রুতই আবারও তিনি ক্রিকেটে ফিরবেন। কাউন্টি টিমমেট সাকিবের প্রশংসায়ও খুলনা টাইগার্সের ইংলিশ ওপেনার সিবলির কাছে নেটে সাকিবের বল খেলা কঠিন, খুব কঠিন। খুবই ভালো বোলার, অনেক স্কিলফুল এবং অভিজ্ঞ। নেটে তাকে খেলা সহজ নয়। 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন সিবলি। বাংলাদেশের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল ইংল্যান্ড। বাংলাদেশের সেই দলের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজই আবার সিবলির বিপিএল ক্যাপ্টেন। ও তাই, তোমার কাছ থেকেই শুনলাম। ইমরুল মিরাজদের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলা দারুণ অভিজ্ঞতা, পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনীয় হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের হয়ে 22টা টেস্ট খেলা সিবলি কাউন্টিতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান। শেষ 2 বছরে টেস্ট ক্রিকেটই বদলে ফেলেছে ইংল্যান্ড। যদিও এই বাসবল অ্যাপ্রোচের কারণে যিনি সবার আগে বাদ পড়েছেন, সেই নামটা ডম সিবলি। অনেক দলই এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলে। আশা করি ইংল্যান্ড আগামী 2 সিরিজে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলবে এবং জিতবে, আর সামনেও সেই পারফরমেন্স ধরে রাখবে। প্রথমবার বাংলাদেশে আসা সিবলি এখানকার দর্শকদের ক্রিকেট প্যাশনে মুগ্ধ। খুলনা টাইগার্সের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান চট্টগ্রাম পর্ব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। রোহিত শর্মাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল ভারত। 4 পেসার ও 4 স্পিনার নিয়ে সাজানো হয়েছে দল। ইনজুরি কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর আবারও দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। চোটের কারণে শঙ্কায় থাকা জসপ্রীত বুমরাকে নিয়েই দল দিয়েছে বিসিসিআই। আলোচনায় থাকলেও দলে আছেন বিরাট কোহলি। গ্রুপ এতে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। 23 ফেব্রুয়ারি রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর 2 মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে। আবারও বিরতি নিচ্ছি সব খবরে। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসুর ফেসবুক পোস্টের মাধ্যমে বিরোধী মত দমনে রেড টেরর ও সহিংসতার যে হুমকি দেওয়া হয়েছে তাতে শিক্ষার্থীদের মধ্যে জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন আতঙ্কের কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। বলেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সংঘাত সৃষ্টি করে নির্বাচন বানচাল করার জন্য একটি চক্রান্ত করা হচ্ছে, যা মেঘ মোল্লার বসুর পোস্টে সুস্পষ্ট। গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদেরকে দমন করতে অতীতের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠী লাল সন্ত্রাসের আশ্রয় নিতে যাচ্ছে। এই ধরনের হুমকি এবং সহিংসতার বিরুদ্ধে শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষ থেকে জীবনের নিরাপত্তা সহ লাল সন্ত্রাসী বসুকে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মেঘ মোল্লার বসু যখন বলে লাল সন্ত্রাসের এখন উপায় নেই, তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে এটা দারুণ ব্যথা এবং উদ্বেগের প্রশ্ন জাগে। আমরা আশঙ্কা করছি আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চক্রান্ত হতে পারে, যা মেঘ মোল্লার বসুর পোস্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। টিউলিপ সিদ্দিকের সংসদ সদস্য পদে থাকা নিয়েও শঙ্কা আছে বলে মন্তব্য করলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেও জানান তিনি। বলেন, কেবল মধ্যপ্রাচ্য আর পূর্ব এশিয়ার দেশগুলোতেই নয়, উন্নত দেশগুলোতেও শ্রমিক পাঠাতে হবে। দেশে হুন্ডির দৌরাত্ম্য কমাতে সব পক্ষকে উদ্যোগী হতে হবে বলেও জানান ফাহমিদা খাতুন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যদি আমরা আমাদের এই দেশের কর্মক্ষম 25% মানুষকে বিদেশে প্রেরণ করতে না পারতাম, তাহলে আমাদের দারিদ্রতা আরো 10% কিন্তু বেড়ে যেতে পারত। অভিযোগ যদি প্রমাণিত হয়, তার দলের সদস্যপদ থাকে কিনা সেটাও একটা বিষয় রয়েছে, এমপিত্ব থাকে কিনা সেটাও একটা বিষয় রয়েছে। এবং এই ধরনের দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদ যদি ওই ধরনের দেশগুলিতে থাকে, সেটা যদি হয়, তাহলে তো অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই এমপি পদ থেকেও সরে দাঁড়াতে হবে। যে কোনো নির্বাচিত সরকারই অন্তর্বর্তী সরকার। যখন সরকার ভুলে যায় তাদের মেয়াদের কথা, তখনই নানা অপরাধে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শামীম মুর্শিদ। দুপুরে রাজধানীর হলিক্রস কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক লাঞ্চ অনুষ্ঠানে তার কলেজ জীবনের স্মৃতিচারণ করেন তিনি। সবাইকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে বলেন, তবে মুখ ফিরিয়ে না নেওয়ার অনুরোধ জানান। হলিক্রস কলেজের 75তম বার্ষিকীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। নতুন পুরনোর মিলন মেলায় পরিণত হয় কলেজ প্রাঙ্গণ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। তাদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে সজাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। একথা বলেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দুপুরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 3য় পুনর্মিলনীতে কথা বলেন তিনি। উপাচার্য বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক, পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বলেন, শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডকে শক্ত করতে হলে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে। আরবি বিভাগের 3য় পুনর্মিলনীতে প্রায় 6 শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নেন। মাস্টার বিল্ডার লিমিটেডের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শিব্বির আহমেদ খান। অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেয়। সারা দিন ব্যাপী খেলাধুলা, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, সেই সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।